আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও, যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 22 নভেম্বর, 7 অগ্রহায়ণ এবং ফার্সি 2 অজর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন pearlstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran19882@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো 2টি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সিরিয়া সংকট সমাধানে ইরানের প্রচেষ্টার জন্য প্রশংসা করেছে জাতিসংঘ।
এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে চলমান করোনা মহামারী আর ডেঙ্গু জ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আরও এক মহামারী নিপা ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন ধারাবাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর শুনতে পাবেন ধারাবাহিক অনুষ্ঠান প্রাচ্যবিদদের চোখে মহানবী। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন, ইরানি জাতির প্রতি সম্মান দেখাতে হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, নাগর্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে দুপক্ষই। আওয়ামী লীগ সরকার যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলায় অর্থনীতির চাকা এখনো সচল রয়েছে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর লাভ জিহাদ সম্পর্কিত বক্তব্যকে গুরুত্ব দেয়া হবে না বলে জানিয়েছে বিহারে ক্ষমতাসীন জেডিইউ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, হোয়াইট হাউসে যে ব্যক্তি বসুক না কেন, ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান দেখানো ছাড়া তার সামনে ভিন্ন কোনো পথ খোলা নেই। আজ তেহরানের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। খাতিবজাদে আরো বলেছেন, ইরান নিজের নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে আপোষ করবে না। ইরানের কাছে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানেই জাতীয় স্বার্থ ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে, সেখানেই দাঁত ভাঙা জবাব দেয়া হবে। সাইদ খাতিবজাদে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সর্বোচ্চ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মার্কিন সরকার তার ব্যর্থ নীতি আর অব্যাহত রাখতে পারবে না। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সব ক্ষেত্রে সর্বাত্মক প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সিরিয়ায় ইরানের উপস্থিতি সামরিক উপদেষ্টা পর্যায়ের। এক্ষেত্রে কেউ সমস্যা তৈরি করলে পাল্টা জবাব পাবে। ফিলিস্তিনিদের কাছ থেকে দখলে নেওয়া ভূখণ্ডে নির্মিত অবৈধ উপশহরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক সফর প্রসঙ্গে তিনি বলেন, যারা আমেরিকার জন্য এ ধরনের পরিবেশ তৈরি করেছে তাদেরকেই এ বিষয়ে জবাবদিহি করতে হবে। ওই সফরের তীব্র নিন্দা জানান তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকালের রকেট বৃষ্টির জন্য সরাসরি আমেরিকাকে দায়ী করেছে ইরান। তেহরান বলেছে, এই ঘটনা আমেরিকার প্রক্সি যুদ্ধ এবং দেশটির সহযোগী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উগ্র কার্যকলাপের উৎকৃষ্ট প্রমাণ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে কাবুলের বিভিন্ন স্থানে অন্তত 23টি রকেটের আঘাত হানার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন। কাবুলে শনিবারের রকেট হামলায় অন্তত 8 জন নিহত হয়। একটি রকেট ইরান দূতাবাসের আঙ্গিনায় আঘাত হানলেও তাতে কেউ হতাহত হয়নি। খাতিবজাদে কাবুলের কূটনৈতিক পাড়া সহ গোটা নগরীতে এই রকেট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন সরকার সরাসরি এই হামলার জন্য দায়ী। তিনি আফগান সরকার ও জনগণ, বিশেষ করে নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। গাজার বেইত হানুন শহরে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি পর্যবেক্ষণ টাওয়ারের উপর ইসরায়েলি বিমান হামলা হয়। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের আশকেলন শহরের একটি কারখানায় আঘাত হানে। এ সময় সতর্কতামূলক
সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববারও ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল। সে সময় ইসরায়েলি বাহিনী দাবি করে গাজা থেকে রকেট ছোড়ার জবাবে তারা ওই হামলা চালায়। গাজা ভিত্তিক ইসলামী জিহাদ আন্দোলনের সিনিয়র কমান্ডার বাহা আবু আল আতার শাহাদাত বার্ষিকীর সময়ে ইসরায়েল এসব হামলা চালালো। গত বছরের 12 নভেম্বর ইসরায়েলি বাহিনী বর্বর হামলা চালিয়ে 42 বছর বয়সী কমান্ডার ও তার স্ত্রীকে হত্যা করে। ওই হামলার শাহাদাত বার্ষিকীতে ইসরায়েলের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, নাগর্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে দুপক্ষই। তিনি আজ আজারবাইজানের রাজধানী বাকুতে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী জাকের হাসানুফের সঙ্গে বৈঠকে কথা বলেন। তিনি আরও বলেছেন, রাশিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের যৌথ বিবৃতি অনুযায়ী নাগর্নো কারাবাখের 23টি পর্যবেক্ষণ পোস্টে মোতায়েন রয়েছে রুশ শান্তিরক্ষী বাহিনী। তারা সেখানে দায়িত্ব পালন করছে। শরণার্থীরাও ফিরে আসতে শুরু করেছে বলে তিনি জানান। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গেও বৈঠক করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। আলিয়েভ বলেছেন, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হচ্ছে। কারাবাখ অঞ্চলে 3 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে গত 9 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তি সই করে আর্মেনিয়া ও আজারবাইজান। ওই চুক্তি অনুযায়ী শুক্রবার আজারবাইজানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কারাবাখের আগদামের নিয়ন্ত্রণ নিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে সারা দেশে ব্যাপক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেই দেশের অর্থনীতির চাকা এখনো সচল রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত রূপগঞ্জ এবং যশোরের অভয়নগরবাসীর জন্য মুজিব বর্ষের উপহার। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর সারা বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি, এবং যার ফলে আজকে আমাদের অর্থনীতির চাকা অনেক সচল, এবং আরো অনেক কাজ আমরা শুরু করেছি, সেগুলিও আমরা সম্পন্ন করব। প্রধানমন্ত্রী বলেন, 2009 সালে সরকার গঠনের পর ধারাবাহিকভাবে সরকারে আছি বলেই আজকে আমরা দেশের মানুষের উন্নতিটা করতে পারছি। করোনার মধ্যে তার সরকারের সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যসীমা যেমন আমরা কমিয়ে এনেছি, মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষের জীবন মান যে উন্নত করা যায় সেটাও আমরাই প্রমাণ করেছি। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত রোগী শনাক্তের হার ও মৃত্যু সবই বেড়েছে। এই সময় 2060 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার 14.85%। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে 38 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় অর্থাৎ আজ সকাল 8টা পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 13,870টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,060 জনের। দেশে এখন পর্যন্ত মোট 4,47,341 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত 6,388 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 3,62,428 জন। গত 24 ঘন্টায় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগীর শনাক্তের হার 14.85%। ভারতের বিহার রাজ্যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর লাভ জিহাদ সম্পর্কিত বক্তব্য থেকে ক্ষমতাসীন জেডিইউ নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। বিজেপি নেতা গিরিরাজ সিং বিহারের লাভ জিহাদ সম্পর্কিত আইন তৈরি করার দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের বিহার রাজ্যে বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের লাভ জিহাদ সম্পর্কিত বক্তব্য থেকে ক্ষমতাসীন জেডিইউ নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। বিজেপি নেতা গিরিরাজ সিং বিহারে লাভ জিহাদ সম্পর্কিত আইন তৈরি করতে হবে বলে দাবি জানিয়েছিলেন। বিহারে জেডিইউ বিজেপি সমন্বিত জোট এনডিএ ক্ষমতায় রয়েছে। এ প্রসঙ্গে আজ মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাংবাদিকদের বলেন, अरे ये अजीब बात है कि लव भी होगा और जिहाद भी होगा। ये कैसा होगा भैया? हाँ, मोहब्बत की जिहाद अगर करना है तो मोहब्बत फैलाने का जिहाद हम कर सकते हैं। मोहब्बत फैलाइए, लव फैलाइए, कितना गर्मी पैदा करेंगे, कितना जहर फैलाएंगे। बस करिए ना, दिलों को जोड़ने का काम करिए मोदी जी। বলছিলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, এটা অবাক করা কথা, লাভও হবে জিহাদও হবে, এটা কি করে সম্ভব ভাইয়েরা? জিহাদ করতে হলে ভালোবাসা ছড়িয়ে দেওয়া জিহাদ করা যেতে পারে। কত বিদ্বেষ ছড়াবেন ওরা? হৃদয়কে জোড়ার কাজ করুন মোদিজি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বক্তব্য প্রসঙ্গে গতকাল শনিবার জেডিইউ গণমাধ্যমকে বলেছে, আপনাদের এই জাতীয় বক্তব্য নিয়ে আলোচনা করা উচিত নয়। গিরিরাজ সিং বলেছিলেন, লাভ জিহাদ রুখতে বিহার সরকারকেও মধ্যপ্রদেশের মতো আইন তৈরি করা উচিত। কিন্তু জেডিইউর বিহার শাখার সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং বলেছেন, এ জাতীয় মন্তব্য নিয়ে আলোচনা করবেন না। যদি এ জাতীয় বিবৃতি কখনো আসে তবে এর অর্থ এই নয় যে আপনারা এটি নিয়ে আলোচনা করবেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। রাশিয়া বলেছে, ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুলিয়ে ফেলা যাবে না। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ এ মন্তব্য করেন। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, কোনো বিশ্লেষক এ দাবি তুলছেন যে ইরানের পরমাণু সমঝোতাকে আগের জায়গায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের বিষয়টিকে সম্পর্কযুক্ত করতে হবে। উলিয়ানভ এক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, এটি ভুল। যেসব সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয়কে ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে, কিন্তু তার এই সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সেদেশের সংসদ সদস্য আহমদ আল কানানি। তিনি বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাস হচ্ছে পৃথিবীর একমাত্র কূটনৈতিক মিশন যেখানে এই সমরাস্ত্র মোতায়েন রয়েছে। তিনি ইরাকের পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন করেন। আজ সাদিকুন দলের এই রাজনৈতিক নেতা বলেন, বিশ্বের কোনো দূতাবাস নিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জঙ্গি বিমান বা ট্যাঙ্ক মোতায়েন করে না। কাজে বাগদাদের মার্কিন দূতাবাস যা করেছে তা ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরাকের রাজধানী বাগদাদস্থ মার্কিন দূতাবাসের আয়তন 42 হেক্টর, যা ভ্যাটিকান সিটির আয়তনের চেয়েও বড়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে।
সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি তেহরানে এক বৈঠকে সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা চালানোর জন্য ইরানের ব্যাপক প্রশংসা করেছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। পশ্চিম এশিয়া সহ সারা বিশ্ব যখন করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ত, তখন ইরান এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী আলী আসগার এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি গিয়ার পেডারসন তেহরানে এক বৈঠকে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি এবং দেশটির নতুন সংবিধান ও রাজনৈতিক কাঠামোর ব্যাপারে মতবিনিময় করেছেন। সিরিয়া বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মস্কো সফর শেষ করে তেহরানে এসেছেন। ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানে প্রচেষ্টা চালানোর জন্য ইরানের ভূয়সী প্রশংসা করেছেন। দুপক্ষই সিরিয়ার ইদলিবের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সমঝোতা প্রক্রিয়া বাস্তবায়নের মাধ্যমে ওই এলাকায় শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন। জাতিসংঘের এই কর্মকর্তা এমন সময়ে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে এলেন যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট তৈরি ও বিভেদ সৃষ্টির লক্ষ্য নিয়ে এ অঞ্চলের দেশগুলো সফরে এসেছেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে মার্কিন সরকার সিরিয়ার সংকট সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে এবং তারাই এ অঞ্চলে বিপজ্জনক দায়েশ বা আইএস সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছে। কিন্তু এর বিপরীতে ইরান, রাশিয়া ও তুরস্ক সম্মিলিতভাবে সিরিয়া সংকটের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এই তিন দেশ। সিরিয়ায় সংঘাত অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা ছিল অনেক গুরুত্বপূর্ণ। আঞ্চলিক দেশগুলোর সহায়তায় রাজনৈতিক উপায়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। এ কারণে যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে উঠে সিরিয়া এখন রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে, যা ওই দেশের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক। সিরিয়া বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারী সিরিয়ার শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পাশ্চাত্যের কয়েকটি দেশ অংশগ্রহণ না করায় এর সমালোচনা করে বলেছেন, পাশ্চাত্যের দেশগুলোর সবসময় মানবিকতার কথা বলে, অথচ তারা সিরিয়ার শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বর্জন করেছে। এ অবস্থায় সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূতের ইরান সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন। তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে চলমান করোনা মহামারী আর ডেঙ্গু জ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আরেক মহামারী নিপা ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশে চলমান করোনা মহামারী আর ডেঙ্গু জ্বরের সংক্রমণের পাশাপাশি নতুন আরেক মহামারী নিপা ভাইরাসের আশঙ্কা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি বিজ্ঞান সাময়িকীতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশ, ভারত সহ এশিয়ার কয়েকটি দেশে নিপা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। করোনার মধ্যে নিপা ছড়িয়ে পড়লে সেটি হবে আরো ভয়াবহ। বাদুড়ের মলমূত্রের মাধ্যমে ভাইরাসটি খেজুরের রসে মিশে যায় এবং সেখান থেকে মানুষের দেহে ছড়িয়ে পড়ে বলে এতদিন ধারণা ছিল। তবে এখন বিজ্ঞানীরা ভিন্ন কথা বলছেন। তাদের সাম্প্রতিক এই গবেষণায় বলা হয়েছে, যেসব অঞ্চলে খেজুর গাছ নেই সেখানেও রোগটি দেখা দিচ্ছে। এমনকি যারা কখনোই খেজুরের রস পান করেননি এমন ব্যক্তির মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে। বিশ্ব পর্যায়ে প্রাণী, পরিবেশ এবং মানব স্বাস্থ্য নিয়ে গবেষণায় নিয়োজিত ইকো হেলথ অ্যালায়েন্স এর বিজ্ঞানীরা দীর্ঘ 6 বছর ধরে বাংলাদেশ ও তার প্রতিবেশী দেশের প্রায় 3000 বাদুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালিয়েছেন। এতে বিজ্ঞানীরা ভাইরাসটির এমন স্ট্রেন পেয়েছেন যা মানুষ থেকে অন্য মানবদেহে সংক্রমিত হয়ে মারাত্মক বিপদের কারণ হতে পারে।
এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটি দিনে দিনে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে। 2001 সাল থেকে প্রতি বছরই বাংলাদেশে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে। গত 18 বছরে অন্তত 303 জন আক্রান্ত হয়েছিলেন নিপা ভাইরাসে এবং এদের মধ্যে প্রায় 70%ই মারা গেছেন। আর যারা বেঁচে আছেন তারা নানা ধরনের স্নায়ুগত জটিলতায় ভুগছেন। সাধারণত শীতকালে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়। এই রোগের লক্ষণ জ্বর, মাথা ধরা, মাংসপেশির যন্ত্রণা, বমি বমি ভাব এবং ফুসফুসে সংক্রমণ। এ প্রসঙ্গে রোগতত্ত্ব ও রোগ গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর সতর্ক করে দিয়ে বলেছেন, আর নিপার মতো একটা রোগ যেখানে কেস ফ্যাটালিটি 70 ভাগের উপরে সব সময়, কখনো কখনো 100 ভাগ, এবং বলেছেন, এই ঠান্ডা আবহাওয়ার কারণে এই ভাইরাসগুলো খেজুরের রস বা বিভিন্ন অর্ধ খাওয়া ফলে দীর্ঘ সময় ধরে সার্ভাইভ করতে পারে। যখন মানুষ এই ফলগুলোকে বা খেজুরের রসগুলোকে না ফুটিয়ে খাচ্ছেন তখন আক্রান্ত হয়ে যাচ্ছেন। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ শীতে খেজুরের কাঁচা রস এবং বাদুড়ের খাওয়া ফল না খাওয়া। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, যশোর এসব এলাকায় বাণিজ্যিকভাবে খেজুরের গুড় উৎপাদনের ব্যাপারে নজরদারি বাড়ানো দরকার, কারণ এসব এলাকায় ইতিমধ্যেই নিপা সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, করোনার মতোই নিপা ভাইরাসেরও কোনো প্রতিষেধক যেহেতু এখনো আবিষ্কৃত হয়নি, তাই এর থেকে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।